তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ইতিহাসের 10 নম্বর সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটা কী বলেছে দেখো, ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে অস্ট্রিয়া যে অঞ্চলটি লাভ করেছিল, অস্ট্রিয়া কোন অঞ্চল লাভ করে? এটা তোমার কিন্তু লাভ করেছিল মাল্টা লাভ করেছিল। আভান্তি কথাটির অর্থ কী? আভান্তি শব্দের অর্থ প্রগতি। ঠিক আছে। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য কী ছিল? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য ছিল জার্মানির জন্য একটা সংবিধান গঠন রচনা করা। ঠিক আছে। ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত, ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? ক্রিমিয়ার যুদ্ধ মূলত রাশিয়া এবং তুরস্কের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়। রাশিয়ার লাল ফৌজ গঠন করেন, রাশিয়ার লাল ফৌজ গঠন করেছিল ট্রটস্কি, রাশিয়ায় লাল ফৌজ গঠন করে। ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতাকে ভি.আই. লেনিন। এটা এই যে ভি.আই. লেনিন। টিয়েনসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় বলতো? টিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। ডেভিড লিভিংস্টন কোন দেশের অধিবাসী ছিলেন? এটা কিন্তু তোমার স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন। বিভাগ ক্ষয়ে দেখো প্রশ্নগুলো কী বলেছে। এই প্রথম প্রশ্ন দেখো, প্যারিসের বিপ্লবী চুক্তি থেকে উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ ও ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের কাঠখণ্ডের স্তূপের ওপর পড়ে দাবানল সৃষ্টি করেছিল, এই উক্তিটি কার ছিল? এই উক্তিটি ছিল ঐতিহাসিক ফিশারের। কুটুজেবু কে ছিলেন? এটা ছিল প্রতিক্রিয়া পন্থী একজন সাংবাদিকের নাম। আচ্ছা, কোন দেশ উন্মুক্তদার নীতির প্রস্তাব করেছিল? এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন হে, পররাষ্ট্র সচিব জন হে কিন্তু মুক্তদার নীতি করার কথা বলেছিলেন। 1848 খ্রিস্টাব্দে বিপ্লবকালে হাঙ্গেরির বিপ্লবের প্রধান নেতা ছিলেন লুই কুসুট। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু তোমার সত্য। তারপরে কি বলেছে, বিশ্বব্যাপী মন্দার কবলে সোভিয়েত ইউনিয়নের ততটা ক্ষতিগ্রস্ত হয়নি। এটা কি সত্য না মিথ্যা? এটাও তোমার সত্য। তারপরে বলেছে যে রাশিয়ার জমিদারদের মীর বলে অভিহিত করা হয়। এটা কিন্তু তোমার হলো মিথ্যা। আসলে গ্রাম্য সমিতিগুলোকে মীর বলা হতো। ঠিক আছে, তাই মীর দেখে কিন্তু তোমরা বিভ্রান্ত হবে না। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। তোমার কেন হয়েছিল? এই সম্মেলনের লক্ষ্য ছিল ত্রিশক্তির প্রভাব রোধ করা, নাকি তোমার এই সম্মেলনের লক্ষ্য ছিল ফরাসি বিপ্লব উৎসাহ দান করা, নাকি এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়নের ভিত্তি থেকে ইউরোপকে রক্ষা করা? এইটা কিন্তু তোমার হবে। আচ্ছা, নৈরাজ্যবাদী রাষ্ট্র চার্চ এই প্রতিষ্ঠানের বিরোধী ছিল। এটা কী বিরোধী ছিল বলতো? এটা কিন্তু তোমার তাদের মতে রাষ্ট্র চার্চ মানুষের নীতিবোধের হ্রাসের প্রধান কারণ, এই কারণে কিন্তু হবে। বিভাগ গয়ের প্রশ্নগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখি। গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের পার্থক্য। গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে দুটি পার্থক্য হলো, গণতন্ত্র জনপ্রতিনিধিত্বমূলক বহুদলীয় ব্যবস্থা, আর ফ্যাসিবাদ হলো এক নায়কতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা ও গণমাধ্যমগুলির স্বাধীনতা কিন্তু স্বীকৃত, কিন্তু ফ্যাসিবাদ এইসবের একদম ঘোরতর বিরোধী। ফ্রাঙ্কফুর্টের সন্ধির গুরুত্ব কী ছিল? 1871 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টের সন্ধি দ্বারা ফ্রান্স জার্মানিকে আলসাস ও লোরেন অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়। এই সন্ধির মাধ্যমেই জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল, আর এই সন্ধি দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধের প্রকৃত কারণ কী ছিল বলতো? রাশিয়া 1774 খ্রিস্টাব্দে তুরস্কের মোলদাভিয়া বা ওয়ালেচেকিয়া এই স্থান দুটি দখল করে নিলে ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া মিলিতভাবে এই স্থান দুটি ত্যাগ করতে রাশিয়াকে অনুরোধ করে। রাশিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করলে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত। শিল্প বিপ্লবের দুটি সামাজিক প্রভাব। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছিল। সমাজের দুটি শ্রেণীর উদ্ভব হয়েছিল, মালিক ও শ্রমিক শ্রেণী। শিল্প বিপ্লবের ফলে গ্রামের কৃষকরা ভালো মানের মজুরির আশায় কলকারখানায় যোগদান করে। শিল্প বিপ্লবের ফলে সামন্ত শ্রেণীর অবসান ঘটে ও শিল্পপতি ও বণিক ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব হয়। লুটাইট দাঙ্গা কী বলতো? ব্রিটেনের শোষিত শ্রমিক শ্রেণী একসময় উপলব্ধি করেছিল যে যন্ত্র বা মেশিনের জন্যই তাদের এত দুর্দশার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য লিড নুড নামে এক শিক্ষার্থী শ্রমিকদের নেতৃত্বে কারখানায় মেশিন ভাঙে ও আন্দোলন করে। আর এই আন্দোলন কিন্তু 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। এই আন্দোলন লুটাইট আন্দোলন বা লুটাইট দাঙ্গা নামে পরিচিত। প্রাভদা কি? রাশিয়ার বলশেভিক দলের মুখপাত্র নাম ছিল প্রাভদা। 1912 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রকাশিত হয়। 1917 খ্রিস্টাব্দে 20 এপ্রিল প্রাভদা পত্রিকায় লেনিন তার এপ্রিল থিসিস নামক এর নতুন মতবাদে বলশেভিকদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে জারতন্ত্রের পতনের পর বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে সোভিয়েতগুলির হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত।
ইতালির রাষ্ট্রীয় ঐক্যের প্রধান বাধা কী ছিল? ইতালি হলো প্রাচীন সভ্যতার লীলাভূমি। পঞ্চদশ শতকের রেনেসাঁসের উদ্ভব ছিল এই ইতালি, কিন্তু অষ্টাদশ শতকে ইউরোপে ইতালি নামে এক স্বতন্ত্র কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। ঊনবিংশ শতকের প্রথমার্ধে পর্যন্ত পিডমন্ট, সার্ডিনিয়া ব্যতীত অন্যান্য ইতালীয় রাজ্যগুলিতে বিদেশি শক্তির আধিপত্য ছিল। অস্ট্রিয়া বুর্বো রাজা ও পোপ ও ইতালির বিভিন্ন অংশে শাসন করত। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের অভিযানের ফলে ইতালির ঐক্যের সূচনা হয়, তা কিন্তু সহজ ছিল না। বরং ইতালির ঐক্যের পথে বাধাগুলো হলো বৈদেশিক শাসন। এই উত্তর ইতালি হলো অস্ট্রিয়ার শাসনাধীন এবং দক্ষিণ ইতালি ছিল ফ্রান্সের বুর্বো রাজাদের অধীন এবং মধ্য ইতালি ছিল পোপের অধীনস্থ। একমাত্র স্বাধীন রাজ্য ছিল পিডমন্ট এবং সার্ডিনিয়া। এটা পিডমন্ট হবে, ঠিক আছে। এই সমস্ত বিদেশিরা তোমার স্বাভাবিকভাবেই ইতালির ঐক্যের বিষয়ে আগ্রহী ছিল না। আঞ্চলিকতাবোধ, এবার বহু শতক ধরেই ইতালি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে প্রাদেশিক আঞ্চলিকতাবোধ প্রবল হয়ে উঠেছিল এবং রক্ষণশীল মনোভাবের কারণে রাজ্যগুলো ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে রাজি ছিল না। ফলে শুধুমাত্র একটি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয়, সেখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। পোপের ক্ষমতা দেখো, মধ্য ইতালির শাসক খ্রিস্টান জগতের ধর্মগুরু। পোপের রাজনৈতিক ক্ষমতা ছিল ইতালির ঐক্যের পথের অন্যতম বাধা। সমগ্র ক্যাথলিক জগতে ধর্মগুরু হওয়ায় তাকে বিতাড়িত করে ইতালির ঐক্যের কথা ইতালীয়রা ভাবতেই পারেনি। জাতীয়তাবোধের অভাব, ফরাসি বিপ্লবের পূর্ব পর্যন্ত ইতালীয়দের মধ্যে তেমনভাবে জাতীয়তাবাদের বিকাশ হয়নি, কিন্তু ইতালীয় রাজ্যগুলি ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থের কথা কখনোই ভাবেনি। দমননীতি, মেটার্নিক প্রবল দমনপীড়নের মাধ্যমে ইতালীয় জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা ধ্বংস করেন। অস্ট্রিয়ার প্রাধান্য দেখো, ইতালির ঐক্যের অন্যতম বাধা ছিল অস্ট্রিয়া। এর কারণ ছিল ইতালির ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল অস্ট্রিয়া। এই সমস্ত বাধা দূর করে 1870 সালে জন্ম নেয় এক ঐক্যবদ্ধ ইতালি। আচ্ছা, বলশেভিক দল কীভাবে রাশিয়ায় ক্ষমতায় দখল করে বলো তো? দেখো, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার বলশেভিক দলের সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে নিয়েছিল তিনি কিন্তু লেনিন। সরকারের পতন ঘটলে প্রিন্স লুহভ এবং কেরিনস্কির নেতৃত্বে অস্থায়ী সরকারের ব্যর্থতা এবং রুশ বিপ্লবের ফলে যার অস্থায়ী প্রজাতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হলে এই সরকার জনগণের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়। ক্ষমতা দখলের আহ্বান, লেনিন বলেন যে বলশেভিকদের উদ্যোগেই মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটায়। দেশের রাজনৈতিক ক্ষমতা বলশেভিকদের প্রাপ্য। তিনি বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা দখলের জন্য বলশেভিকদের আহ্বান জানায়। লেনিনের নেতৃত্ব এবং বলশেভিক দল। এমতাবস্থায় বলশেভিক দলের নেতা লেনিন রাশিয়ায় ফিরে বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। তিনি বলেন যে সেনাবাহিনীকে শান্তি ও কৃষকদের জমি ও শ্রমিকদের রুটি দিতে হবে। এই সব ক্ষমতা থাকবে সোভিয়েতের হাতে। ফলে কৃষক ও শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে বলশেভিক দলের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বলশেভিক দল ও সংকট সমাধান। এমতাবস্থায় জেনারেল কর্নিভাল এর অভ্যুত্থান হলে কেরিনস্কি কর্নিভালের সাহায্যে বলশেভিকদের দমন করার চেষ্টা করেন এবং কর্নিভাল একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট হলে কেরিনস্কি কী করছে, বলশেভিকদের সাহায্য প্রার্থনা করেন এবং বলশেভিক সাহায্য করে পরিস্থিতি কিন্তু তিনি নিয়ন্ত্রণে এনেছিল। বিদ্রোহ, 1917 খ্রিস্টাব্দের জুলাই মাসে বলশেভিকরা অস্থায়ী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং কেরিনস্কি কঠোর হাতে কিন্তু তা দমন করেছিল এবং 25শে অক্টোবর শ্রমিকদের বিশাল বিক্ষোভ মিছিল পেট্রোগ্রাদ শহর উত্তাল হয়ে ওঠে। সোভিয়েত সৈন্যরা গিয়ে সরকার বাড়ি, টেলিগ্রাফ অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, সরকারি ব্যাংক ইত্যাদি দখল করে এবং ট্রটস্কি নেতৃত্বে রেড গার্ড বা লাল ফৌজ ছিল এই কর্মকাণ্ডের কিন্তু মূল নায়ক। আচ্ছা, সরকারের পতন ও ক্ষমতা দখল। 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর তোমার লেনিনের নেতৃত্বে বলশেভিকদের বৈপ্লবিক অভ্যুত্থানে অস্থায়ী সরকার ভেঙে পড়ে এবং বলশেভিকদের ক্ষমতা দখল করে লেনিনের নেতৃত্বে গঠিত হয় নতুন সমাজতান্ত্রিক সরকার। আচ্ছা, রাশিয়ায় শিল্পায়ন দেরিতে কেন হয়েছিল আর এই দেরিতে হওয়ার কারণগুলো কী কী ছিল? ইংল্যান্ড ও ফ্রান্সের তুলনায় রাশিয়ায় শিল্পায়ন অনেক দেরিতে হয়, যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করে শিল্পায়নের অগ্রসর হন এবং মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা শহরে এসে কলকারখানার শ্রমিকের কাজে যোগদান করায় ফ্রান্স ও জার্মানির সহায়তায় রাশিয়ায় রেলপথ সম্প্রসারণের ঘটলে মূলধন ভিত্তিক শিল্প গড়ে ওঠে। রাশিয়ায় শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার কারণগুলো হলো মূলধনের অভাব,
শিল্প বিপ্লব ঘটার অন্যতম একটা শর্ত ছিল মূলধন, কিন্তু ইউরোপের পশ্চিমী দেশগুলির তুলনায় ভৌগোলিক কারণবশত রাশিয়া ছিল অনেক অনগ্রসর। এছাড়া ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে রাশিয়ার ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা উন্নত না হওয়ায় মূলধনের কিন্তু অভাবে রাশিয়ায় শিল্পের বিকাশ কিন্তু সেইভাবে হয়নি। দক্ষ শ্রমিকের অভাব, রাশিয়ায় দক্ষ শ্রমিকের যথেষ্টই অভাব ছিল। ভূমিদাস প্রথা অবলুপ্ত হওয়ার পর রাশিয়ায় দক্ষ শিল্পজীবী শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। রাশিয়ায় মূলত সমাজ দুটি ভাগে বিভক্ত ছিল: অভিজাত ও সামন্ত শ্রেণী এবং কৃষক শ্রেণী। এই দুটির মধ্যে আবার অধিকাংশই ছিল ভূমিদাস। রাশিয়ায় সমাজ কাঠামো ও শিল্পায়নের উদ্যোক্তা স্বরূপ পুঁজিপতি বুর্জোয়া শ্রেণীর কোনোই অস্তিত্ব ছিল না। পরিবহন ব্যবস্থার অভাব, রাশিয়ায় পরিবহন ব্যবস্থা ছিল মধ্যযুগের ন্যায়। ঘোড়ায় টানা গাড়িতে মাথায় করে মালপত্র পরিবহনের দ্বারা শিল্প বিপ্লব কিন্তু সম্ভব ছিল না। চাহিদার অভাব, শিল্প বিপ্লবের অন্যতম শর্ত ছিল দেশীয় বৈদেশিক বাজারে শিল্পপণ্যের চাহিদা কিন্তু রাশিয়ায় কৃষিপ্রধান দেশ হওয়ায় জনগণ অত্যন্ত দরিদ্র ছিল। তাই সেখানে শিল্পজাত পণ্য সামগ্রী চাহিদার কিন্তু যথেষ্টই অভাব ছিল। সম্রাটের ঔদাসীন্য, রাশিয়ায় সম্রাটরা ভারী শিল্প গঠনের বিষয়ে কিন্তু উদাসীন ছিলেন। গোড়ার দিকে তারা শিল্পায়নের গুরুত্ব উপলব্ধি করতে না পারায় রাশিয়ায় কিন্তু শিল্পায়ন কিন্তু অনেক দেরিতে হয়। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।